100% প্রপোজালে যদি একমত হতে বলে তাহলে আলোচনার তো দরকার নাই, সবাই বলে দিতে পারে যে এই প্রস্তাব দিলাম, সবাই একমত হোক। আমরা জাতির জন্য যেটা কল্যাণকর এবং দেশের জন্য যেটা মঙ্গলজনক এবং যেটা বাস্তবায়ন করা জামাত ইসলামের নায়েম আমির বলছে 1 মিনিটে বলতে হবে, নির্দেশ দেওয়া হচ্ছে। যাই হোক, ওই 1 মিনিট আমি বলতেই পারতাম। তা আমি যদি তত্ত্বাবধায়ক সরকারের উপর 1 মিনিট না বলি, তো আজকের মতো আলোচনায় আমি অংশগ্রহণ করলাম না, সেটা আমাকে প্রেসে বলতে হবে। তো ঐক্যমত কমিশন আজকে বৈঠক হয়েছে, দীর্ঘতম বৈঠক হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা হয়েছে। এক পর্যায়ে সালাউদ্দিন বলেছেন যে যদি সব বিষয়ে একমত হতো তাহলে আমাদের এই ঐক্যমত কমিশনের আলোচনার কি প্রয়োজন, দর্শক তার কথা যুক্তি রয়েছে এবং কিছু কিছু কথা তিনি দ্বিমত প্রকাশ করেছেন। এক প্রকার হট্টগোল হওয়ার মতো অবস্থা হয়েছিল। তা আমরা এই আজকের সংস্কার কমিশনের যে বৈঠকটি হয়েছে, এই বৈঠকের মূল বিষয় বড় হলেও আলোচনার ভিতরে উঠে এসেছে যে তত্ত্বাবধায়ক সরকার আসলে কিভাবে করা যেতে পারে এবং বিএনপি কোন কোন বিষয়ে একমত নয় সেই বিষয়টি সালাউদ্দিন সাহেব স্পষ্ট করেছেন। ফ্লোর যখন দিচ্ছেন না, তাহলে আমি ছিনিয়ে নিলাম, কারণ আমার সাথে স্বৈরাচারী আচরণ করা হচ্ছে। এবং জামাত ইসলামের নায়েম আমির বলছে 1 মিনিটে বলতে হবে, নির্দেশ দেওয়া হচ্ছে। যাই হোক, ওই 1 মিনিট আমি বলতেই পারতাম। তা আমি যদি তত্ত্বাবধায়ক সরকারের উপর 1 মিনিট না বলি, তো আজকের মতো আলোচনায় আমি অংশগ্রহণ করলাম না, সেটা আমাকে প্রেসে বলতে হবে। তো সেই জন্য আপনাদের সুবিধার্থে আমি এটা ফ্লোরটা নিলাম আর কি। যাই হোক, আপনারা দেন নাই, সবসময় তো আমাদের সুবিধার জন্যই সবই করেন। এইটা যে আজকে আমি বলবো প্রেসে যে আমি আপনাদের সুবিধার জন্য মানে মানে কি করি নাই আর কি। তো ব্যাপারটা হচ্ছে না, এগুলো বাংলাতে অ্যাডপ্ট হয়ে গেছে অনেক শব্দ। তা আপনি কুর্সিতে বসেন না, কুর্সি কি? যাই হোক, এই কুর্সির জন্যই তো লড়াই চলছে মনে হয়। এনিওয়ে, যাই হোক, মাঝে মধ্যে ফিনিশিং এর আগে আপনারা যদি একটু হালকা হন, এটা ভালো, জাতীয় ঐক্যটা ভালো মতো মজবুত হবে আর কি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে। যারা যারা বলেছেন, হালকা সংশোধনী সহ বলছি, এটা সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের রায়ের পরে রিভিউতে এখনো পেন্ডিং আছে। খুব শীঘ্র শুনানি হলে সুবিধা হবে, বোধহয় হবে। তো এখন যদি জনগণের পক্ষে রায়টা আসে, তখন কমপ্লিটলি রিইনস্টেট হবে আপনার আর্টিকেল 58 ক এবং 2 ক পরিচ্ছেদ সহ, যেটা অলরেডি হাইকোর্ট ডিভিশনের ভার্ডিক্টের মধ্য দিয়ে তারা আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করেছে। মোদি ভাই খুব খুশি সেই জন্য। এনিওয়ে, উনি বাদী ছিলেন, আমরাও ইন্টারভেনার এবং কি বলে যেন পার্টনার হয়েছিলাম আর কি, পার্টির পক্ষ থেকে। জামাত ইসলামীও ছিল, আপনাদের সহকারে বলছি। অনেক ধন্যবাদ। তো এখন এই আজকে যদি আপনি প্রেসে কিছু পজিটিভ বলতে চাচ্ছেন যে এটাকে একটা কল ইট এ ডে, তো সেই জন্য আমরা বলতে পারি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হয়েছে প্রায় আদালতের মাধ্যমে। কিন্তু যেহেতু গণতান্ত্রিক দলসমূহ দীর্ঘ 17 বছরের সংগ্রাম করেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য, আমরা সবাই একমত এই ব্যবস্থার সাথে। তবে আগে যেহেতু এখানে ইনজাস্টিস খায়রুল হক সাহেবের একটা কথা বলতেই হয়, তিনি তার শর্ট ভার্ডিক্টের মধ্যে কিন্তু জুডিশিয়ারিকে এক্সক্লুড করে এই বিধানটা করা যায় কিনা একটা অবজারভেশন দিয়েছিলেন। যাই হোক, কোথাও না কোথাও তো ওনাকে হালকা প্রেস করতেই হলো আর কি। তো এনিওয়ে, এই জুডিশিয়ারি নিজেরাই চাচ্ছে জুডিশিয়ারি যেন এই এক্সিকিউটিভ ফাংশনে না আসে। আমরা যদি এই কথাটা বলি এবং সাথে বলি যে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো চায় যে জুডিশিয়ারিকে বাদ রেখে তার আগে কমপক্ষে 2টা প্রভিশন এমন রাখা যায় কিনা যে বিচার বিভাগকে যেখানে স্পর্শ না করে চিফ অ্যাডভাইজার নিয়োগ করা যায় এবং অ্যাডভাইজার মডেল নিয়োগ করা যায়। যদি ওই 2টার মধ্যে সম্মত না হতে পারে, তাহলে নাম্বার 3 থেকে বিদ্যমান প্রভিশন যা আছে সেটা ফলোড করা যায়, অথবা এখানে যে সমস্ত প্রস্তাবগুলো এসছে তার মধ্য থেকে কিছু এমবডিড করা যায়। এই বিষয়ে মোটামুটি আমার মনে হয় আমরা সবাই একমত হয়েছি। তবে কিছুটা বক্তব্যের প্রেক্ষিতে যেগুলো আমার ক্ষেত্রে আমার দলের পক্ষ থেকে যেগুলো বলা আছে, আগে আমরা লিখিত যেটা দিয়েছি পরামর্শ, সেই জন্য বলি যে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 3 মাসের মধ্যে সীমাবদ্ধ হওয়াটা আমরা উচিত মনে করি। এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কাজ
শুধুমাত্র জাতীয় সংসদের একটি সুষ্ঠু নিরপেক্ষ এবং অবাধ নির্বাচন অনুষ্ঠান করা সেই তত্ত্বাবধায়ক সরকারের। এখানে যদি আমরা মেয়াদ বৃদ্ধি করার একটা বিষয় আছে যেটা সবার প্রস্তাব এসছে, সেখানে শুধুমাত্র একটা বিধান করা যায়, সেটা আমাদের মতামত। 3 মাসের মধ্যে যদি কোনো কারণে দৈব দুর্বিপাকে অ্যাক্ট অফ গডের কারণে যদি বিলম্বিত হয়, তাহলে আরও 1 মাস সময় বর্ধিত করা যাবে। সেটা কিন্তু আগের থেকে নয়, যদি না করা যায় সেই বিধানটা সাবসেকশন করে করা যাবে। তবে স্থানীয় সরকার নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের সেই সময়টা যথেষ্ট নয় এবং সেটা সুবিধাও হবে না, কারণ স্থানীয় সরকারের যে আমাদের কয়েকটি স্তর আছে, বিশেষ করে 4টে স্তর তো আমরা দেখতে পাই, সেই জায়গায় প্রতিটি স্তরের নির্বাচনের জন্য কমপক্ষে 6 মাস সময় প্রয়োজন হয়ে যায় বাই রোটেশন করে করতে হতে। ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন, জেলা পরিষদকে অবশ্য আমরা এখন স্থানীয় সরকারের রাখবো কি রাখবো না, আমি আমার বড় ভাই বদিউল আলম মজুমদারের সাথে একমত যে ওইটাকে এক্সক্লুড করে দেওয়া যায়। আমরা একটা গ্রেট হ্যান্ডশেকও করেছিলাম সেই জন্য। তো যাই হোক, ওইটাকে ফাংশনাল, আচ্ছা ঠিক আছে, আপনার সাথে তো আমার ভিন্ন মত হতেই পারে, সেই জন্যই তো সংগ্রাম করছি। তো এই জেলা পরিষদের ওই স্তরটা আসলে এখন তেমন একটা ফাংশনাল নাই, ওই জন্যই বলছি অন্তত এই 4টা স্তরে নির্বাচন করার জন্য বিভিন্ন সময়ে স্থানীয় সরকারের মেয়াদটা বিভিন্ন সময় শেষ হয় এবং সেটা নির্বাচন করার জন্য বিভিন্ন সময় শিডিউল ঘোষণা করতে হবে। তো সুতরাং এই আইডিয়াটা আমরা এখানে অ্যাকসেপ্ট করতে পারছি না। আমাকে 1 মিনিটের জায়গায় 2-3 মিনিট দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। বলুন, এই মাইক্রোফোনটা ওনাকে একটু। জি, আমরা এ ব্যাপারে আগামীকাল ইনশাল্লাহ কথা বলবো, আশা করি। তো কমিশন শেষে, সংলাপ শেষে, আলোচনা শেষে সবার আগে গিয়ে ব্রিফ করেন প্রেসকে। তো এই ব্রিফিং থেকে যেন কোনো ভুল বার্তা না যায়। গত রোববারের সংলাপ শেষে অনেকগুলো নিউজ পোর্টাল নিউজ করেছে আপনার বরাত দিয়ে, কমিশনের সম্মানিত সহসভাপতির বরাত দিয়ে, যে আপনি বলেছেন অধিকাংশ রাজনৈতিক দল পিআর পদ্ধতি চান, কিছু কিছু রাজনৈতিক দল চান না। হয়তো আপনি সেটি উচ্চকক্ষের বেলায় বলেছেন, কিন্তু ঢালাওভাবে অনেকেই নিউজ করেছে যে আপনি নিম্ন কক্ষের বেলায় বলেছেন, ওই ক্ষেত্রেই বলেছেন যে অধিকাংশ রাজনৈতিক দল পিআর পদ্ধতি চায় নিম্ন কক্ষে। আমি মনে করি এটা একটা ভুল বার্তা গেছে, এটা কারেকশন জরুরি। অথচ আপনারা প্রস্তাবই দেন নাই নিম্ন কক্ষে পিআরের। আমরা এ ব্যাপারে আপনাদের সর্বোচ্চ সতর্কতা কামনা করছি। ধন্যবাদ, ধন্যবাদ। আমি আপনার কনসার্নটা বুঝি, কিন্তু আসলে যে বিষয়ে আলোচিতই হয় নাই সে বিষয়ে একমত হয় কি করে? আমার বিবেচনাটা ছিল এই প্রস্তাবে আছে উচ্চ কক্ষের পিআর, সেই বিষয়ে আলোচনা হচ্ছে। এখন নিম্ন কক্ষের প্রসঙ্গটা আলোচিত হচ্ছে না সেটা নিয়ে আপনার আপত্তি থাকতে পারে। ফলে আমার বিবেচনায় মনে হয়নি দিচ্ছে। তবে কি জানেন, সাংবাদিক বন্ধুরা একটু আমার প্রতি ক্ষুব্ধ হবেন কিনা কে জানে, রিস্কটা নিতেই হচ্ছে। আমরা কিছু কিছু কথা আমরা বলি, সকলে আপনারা বলেন, তারপরে দেখবেন যে উদ্বেগের জায়গাটা আমি বিবেচনায় নিচ্ছি। আমি আপনাকে এইভাবে আশ্বস্ত করতে পারি যে আমি আরো সতর্ক থাকব, যাতে করে কোনোভাবে কোনো অবস্থাতেই কোনো রকম ভুল বার্তা, সেটা আমাদের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে এটা থাকা দরকার। আপনি যে আমার মনোযোগ আকর্ষণ করলেন কমিশনের, সেজন্য আপনাকে ধন্যবাদ। তো আমি মনিরকে আর সুযোগ না দিয়ে একটু আজকের মুলতবি জায়গায় আসি আর কি। তো সেটা হচ্ছে প্রথম অংশটা আমি বলেছিলাম যে আমার ব্যক্তিগত মত বলবো, সেটা বলবো না, আমরা পরের দিন বলবো কোনো এক সময় সুযোগ পেলে, কারণ ইতিমধ্যে 5টার উপর বেজে গেছে। আজকের দিক থেকে একটা তো হচ্ছে যে আমরা মানে সংসদীয় এলাকার নির্বাচনী এলাকার ব্যাপারে একমত হচ্ছে, একটা ঐক্যমত হয়েছে, একটা ইতিবাচক দিক সেটা। আর দ্বিতীয় যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে, ভুল হলে আমাকে ঠিক করবেন, দুটো বিষয় স্পষ্ট তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে। এক, তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা করার ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। দ্বিতীয় যেটা, রাষ্ট্রপতিকে যেন কোনো অবস্থাতেই তত্ত্বাবধায়ক সরকার প্রধান করার কোনো ব্যবস্থা যাতে না থাকে, সেই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। আমি এই জায়গায় স্টপ করতে চাই। যদিও সালাউদ্দিন ভাই প্রপোজ করেছেন যে বিচার বিভাগের সংশ্লিষ্টতা, আমি সেটা বলছি না, কারণ হচ্ছে এখনো অন্ততপক্ষে লিখিতভাবে যে প্রস্তাবগুলো আমাদের কাছে আছে কমিশনে, তাতে 2-1টি দলের কিন্তু এই প্রসঙ্গ আছে যে তারা
এখনো বলছেন। আমার ধারণা আলোচনা সব হলে অন্য জায়গায় যাবেন কিনা সেটা বোঝা যাবে। এই মুহূর্তে বললে সেটা একটু মিসরিপ্রেজেন্টেশন হবে, আমি সেটা করতে চাচ্ছি না। দুইটা জায়গায় এইটাও থাকুক, যেই জায়গায় আমরা নিশ্চিত সেই জায়গায় আমরা বলি। এইটা হচ্ছে আপনি সংবিধান সংস্কার কমিশনের বৈঠকে গোপনে উপস্থিত ছিলেন বলে আমার আশঙ্কা হচ্ছে। কারণ আমরা এটাকে বলেছিলাম আনপ্যালেটেবল প্রভিশন। সবসময় সবসময় যাতে ওইখানে কেউ না যায় সেটার একটা প্রভিশনস রাখা হয়, আনপ্যালেটেবল প্রভিশন, যাতে করে সবাই ভয় পেতে থাকে যে আমরা যদি একমত না হই তাহলে ওই জায়গায় গিয়ে ঠেকবো। ওই আনপ্যালেটেবল প্রভিশনে কেউ যেতে চায় না, কিন্তু সেই কারণে প্রেসিডেন্টের কথা রাখা হয়েছিল সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবে, এটা আনপ্যালেটেবল। যাই হোক, কিন্তু যে দুটো জায়গায় খুব স্পষ্ট, সেই দুটো জায়গা আমি মানে ব্রিফিংয়ে বলতে চাই। এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আলোচনাটা একদিনে শুরু, আজকে আমরা তৃতীয় বিষয়ে যেতে পারলাম না, কিন্তু আমি খুব আনন্দিত, শুধুমাত্র এই কারণে নয় যে আমরা এক জায়গায় ঐক্যমতে পৌঁছে, এটা অবশ্যই একটা আনন্দের জায়গা। আরেকটা বিষয় হচ্ছে আমরা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটা খোলামেলা আলোচনার জায়গায় যাচ্ছি। এইটার জন্য যে সংগ্রাম দীর্ঘদিনের, প্রত্যেকেরই আমাদের কিছু প্রত্যাশা আছে, পরিকল্পনা আছে, প্রপোজাল আছে, আরেকটু ক্যাটাগরাইজ করে আমরা ওগুলি সামনে আলোচনা করতে পারবো। কালকে আমরা মিলিত হব, কিন্তু এই আলোচনাটা আরেকটু কালকেই কন্টিনিউ করে না করে আমরা নেক্সট উইকে করি। আমরা প্রাথমিকভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ব্যাপারে দুটো জায়গায় একমত হয়েছি। একটু সময় নিয়ে আমরা একটু ভাবি, প্রস্তাবগুলো আছে এখানে, সেগুলো একটু দেখেন আপনারা, দেখে আগামী সপ্তাহে আবার যখন মিলিত হব আমরা তত্ত্বাবধায়ক সরকার দিয়ে শুরু করব। হ্যাঁ, দুটো, একটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে কোনো দ্বিমত নেই, রাষ্ট্রপতিকে সংযুক্ত যাতে না করা হয় সেই ব্যাপারে সকলে একমত, যে নেক্সট কোন প্রভিশনে যেন কি, এইটা যেহেতু আমরা আলাপ করি নাই, আমার মনে হয় আচ্ছা ঠিক আছে। কিন্তু সালাউদ্দিন ভাই 2007 সালে তখনও কিন্তু এটা সর্বশেষ বিধানই ছিল, ত্রয়োদশ সংশোধনের আওতায় ওটা কিন্তু সর্বশেষ বিধানই ছিল। এই জায়গায় গেলে একটু মুশকিল হবে যদি আপনারা এই প্রভিশনসটা রাখতে চান। এই না না, তারপরে এখন রাষ্ট্রপতি নির্বাচন হবে গোপন ব্যালটের মধ্য দিয়ে স্বাধীনভাবে না, সুতরাং আগের রাষ্ট্রপতি আর পরের রাষ্ট্রপতি বেশ কম হবে। আর এখানে তো রাষ্ট্রপতি কোনো বিধান রাখা হচ্ছে না, এটা হচ্ছে একদম আপৎকালীন 7 নম্বর 6 নম্বর 7 নম্বরের পরে। তো জাতি যদি 6 নম্বর পর্যন্ত একমত না হইতে পারে তাহলে একটা জায়গায় তো আসতে হয়, ওইটাই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে আপনার অবস্থান। আমি তো বললাম সংবিধান সংস্কার কমিশন রেকর্ড করে রাখলাম, ঠিক আছে, কিন্তু আমরা যদি এই ব্যাপারে এই অপশনটা রাখতে চাই, হেল্প করি আপনাকে। আসলে রাষ্ট্রপতিকে না রাখার ব্যাপারে আমরা সকলেই একমত। সালাউদ্দিন ভাই পরে একটু ডিসপিউট করেছেন, না না প্লিজ একটু বলি, কিন্তু উনি যে কথাটা বলছে ওটা আমরা অ্যাকসেপ্ট করতে পারি। সেটা হচ্ছে উনি বলছেন উনি নোট অফ ডিসেন্ট দেবেন, তো আপনি এটাকে একমত বলে ওনার নোট অফ ডিসেন্টটা তো নোট করেন, তাতে কোনো অসুবিধা নেই। কারণ বিতর্কে করতে গেলে এখন আমরা আবার সকলেই আলোচনা করব, আমরা সকলে তো আচ্ছা। আমি সেই জন্যই তাহের ভাই জি প্লিজ আমার ইস্যু হচ্ছে যে যদি আমরা, যেহেতু এই আলোচনাটা আমার কাছে মনে হয়েছিল এটা বলা যায়, যেহেতু এক ধরনের মানে সালাউদ্দিন ভাইয়ের ভাষায় নোট অফ ডিসেন্ট, আমরা নোট অফ ডিসেন্টের এক জায়গায় আমি যেতে চাই না কোনো দলের থেকেই, এটা বিশেষ কোনো দল বলে কোনো দলের থেকে নোট অফ ডিসেন্টের সাথে আমরা সবাই মোটামুটি একমত যে আমরা চাই না বিচার বিভাগ নিচে প্রভাবিত হোক, এই ধরনের একটা পদ তাদের যে সংশ্লিষ্টতা তার মাধ্যমে। এখন আপনি যদি দেখেন এইখানে যেটা বলা আছে যে আমরা চাই না যে রাজনৈতিক দল আগের মতো বয়সের ক্রম এইসব ব্যবস্থা করে আসলে একটা দুষ্টামি করবে, আমরা এটা চাই না। কিন্তু যেটা যেটা মাথায় রাখা দরকার, আমরা এখানে বলছি যখন যে অবসরপ্রাপ্ত বিচারকদের মধ্যে থেকে একজনকে
এনসিসি বা হোয়াট এভার উই ডিসাইড তারা করবে। তখন আমার মনে হয় এটা পরিষ্কার যে বিচার বিভাগে যারা থাকবেন তাদের মধ্যে এই আকাঙ্ক্ষা, এই অভিলাষ জাগার কথা যে ভাই আমি যদি হই তাইলে আমার একটু সম্পর্ক ভালো রাখতে হবে এইসব দলের সাথে। সুতরাং আপনি এটাকে কোনোভাবেই ঠেকাইতে পারবেন না। আপনি সরকারি দলগুলিকে ঠেকাইতে পারবেন, কিন্তু বিচার বিভাগকে কলুষিত হওয়া থেকে ঠেকাইতে পারবেন না। তার মনের মধ্যে এই আকাঙ্ক্ষাটা আসবেই। সুতরাং আমার কাছে দুই প্রস্তাবটা হচ্ছে যে আমরা প্রসেসটা কি হবে এত সরল না রেখে যে এই যে প্রথম যেটা 7 সদস্যের মধ্যে 9 সদস্যের মধ্যে 7 জন মিলে একজনকে সিলেক্ট করে ফেলবে, এটা আসলে একদমই মানে খুব সিম্পল বিষয় না। মানে বিকজ ইনফিনিট নাম্বার অফ চয়েসেস আর দেয়ার। সেই হিসাবে এই দুইটা হিসাবে আমরা মনে করি যে আমরা যদি এপিপিসি যেটা হচ্ছে, এপিপিসিতে সুবিধা হচ্ছে যে এপিপিসিতে সরকারি দল বিরোধী দলের পার্টিসিপেশন হচ্ছে। সো এটার মেম্বার ঠিক করাটা ইজ রিলেটিভলি সহজ। সেটা ওপেনলি হওয়ার দরকার নেই। এরা বিরোধী দলরা মিলে তাদের 5 জন দিবে, সরকারি দল তাদের 6 জন দিবে। সুতরাং প্রসেস হিসাবে দিস ইজ সিম্পলার প্রসেস যে কারা করবে। নাও ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে প্রপোজালটা কি হবে, তারপরে হচ্ছে এগ্রিমেন্ট। 3টা বিষয় কিন্তু, বডিটা কারা করবে, প্রপোজাল কিভাবে আসবে এবং এগ্রিমেন্ট কিভাবে। আপনি যদি দেখেন এখানে প্রপোজালের বিষয়টা যে সলিউশনটা এসছে নাগরিক কমিটির পক্ষ থেকে, জাস্ট সবাইকে বলে রাখি যে আমিও নাগরিক এই কোয়ালিশনের একজন সদস্য, যদি আমি আমার দলীয় অবস্থান থেকে এই কথাটা বলছি, ওই নাগরিক কোয়ালিশনের অবস্থান থেকে বলছি না। কিন্তু এটাতে আসলে যেই এই যে 3টা নাম যে প্রপোজ করছেন, এইটাতে আসলে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না, এটা খুব সিম্পলি হবে। এবং তারপরে যে থার্ড যে স্টেপ, যে কিভাবে আমরা সিলেকশনে যাব, সেই ক্ষেত্রে র্যাঙ্ক চয়েস সিস্টেম হবে। এই যে নিউ ইয়র্কে হয়ে গেল, মামদানি সাহেব যে আসলেন র্যাঙ্ক চয়েস এসছেন, এটা কিছুটা কমপ্লেক্স। আপনাদেরকে ধারণার জন্য বলি, সেটা হচ্ছে যে যারা ভোটার হবেন মানে এপিপিসির মেম্বার প্রত্যেকেই এই 6 জনের ব্যাপারে ক্রম অনুসারে বলবেন, 1 নম্বরে কে, 2 নম্বরে কে, 3 নম্বরে কে, 4 নম্বরে 6টা বলবেন। সুতরাং এই 6 জনের নামে তার একটা ক্রমে দিবেন। র্যাঙ্ক চয়েসে যেটা হয়, যদি প্রথম ব্যক্তি 50%-এর বেশি পেয়ে যান মেজরিটি, তাহলে সেই নির্বাচিত হয়। মেজরিটি চাচ্ছে, মনে করছে যে এই লোকটাই ভালো। এবং 50% হতে গেলে মনে রাখেন বিরোধী দলকেও কিন্তু এখানে এগ্রিমেন্টে আসতে হবে, শুধু সরকার দল হইলে হবে না। সুতরাং যখন 50%-এর কম থাকবে, তখন লিস্টের শেষে যিনি থাকবে, এটা একটু জটিল, এটার যারা ভোটার যারা চয়েস দিচ্ছেন তাদের একটা জিনিস করে আমরা আবার 5 জনের মধ্যে কে র্যাঙ্ক চয়েসে আছে সেটা হয়। তাতে দেখা যায় আলটিমেটলি যে এই 6 জন ক্যান্ডিডেটের মধ্যে আসলে সবচেয়ে বেশি যোগ্য, সবচেয়ে বেশি সহমত আছে যাদের, সেই হবে। আমার মতে আমরা যদি এই অপশনের ভিতরে যাই, তাহলে খুব সহজেই জাতির কাছে পারবো যে একটা জাতীয় ঐক্যমত্যের মাধ্যমে আমরা তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে নির্বাচিত করতে পেরেছি এবং খুব কম সময়ের মধ্যেই পেরেছি। আর অন্যটার ক্ষেত্রে যে অপশনটা এনসিসি বা হোয়াট এভার উই কল ইট, ওইভাবে যখন করছি তখন এখানে সমাধানে আসা খুব কঠিন হবে। বিচার বিভাগের সমস্যাটা হবে এখানে কি হয়েছে, আমরা অপশন 1-এ করলাম নাকি এটা পাই নাই, দ্বিতীয়তে আসছি না এটা পাই নাই, তৃতীয়তে আসছি, তখন জাতির কাছে মনে হবে যে আরে ওরা তো আসলে ঐক্যমত্যে আসতে পারে না। সো আমরা মন্দের ভালো একটা সমাধানে বোধহয় আসতে পারলাম। সুতরাং আমার মনে হয় আপনারা সবাই বিচার করবেন এই আমাদের সভার আলোকে যে ঐক্যমত্যে আসার প্রক্রিয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা বারবার এখানে দেখছি যে ঐক্যমত্যে কিভাবে আসে। সুতরাং আমরা এত সহজভাবে ব্যাপারটাকে না দেখি যে 7 জন বসবেন, বসেই তাহলে এগ্রিমেন্টে চলে আসতে পারবেন, এটা আসতে পারবেন না আসলে। কারণ তখন তারা কয়জনকে বলবেন, কে কি বলবে, এই শুধু আলাপ বাড়তেই থাকবে। 30 জন মানুষ নিয়ে কথা হবে, কোনো মতো ঐক্যমত্যে আসতে পারবে না। তার চাইতে আমরা বাস্তবতার খাতিরে এবং ন্যায্যতার খাতিরে আমরা এপিপিসি, যেখানে সরকার দলীয় এবং বিরোধী দলীয় মানুষরা আছেন, তারা কি পদ্ধতি নির্বাচন করবেন সেভাবে করে ফেলি এবং সেই সমাধানটা আমার মনে হয় জাতীয় খুব সহজ ঐক্যবদ্ধ থাকবে এই সিদ্ধান্তের উপরে। ধন্যবাদ। ধন্যবাদ জনাব হাসিবুদ্দিন হোসেন।
আমন্ত্রণ জানাচ্ছি মাওলানা আব্দুল মাজেদ আতাহারি, আপনাকে সিনিয়র নায়েবে আমির নিজাম ইসলাম পার্টি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তত্ত্বাবধায়ক সরকার এই বাক্যটা নিয়ে এ হাউস সহ বর্তমান সময়ে সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ। 53 বছর আমাদের স্বাধীনতা উত্তর থেকে আরম্ভ করে 53 বছর দেখতে দেখতে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। দলীয় সরকারের অধীনে কোনোদিন সুষ্ঠু নির্বাচন হইতে পারে নাই, কেউ করে নাই। ওয়াদা করেছে অনেকে, কিন্তু কমিটমেন্ট কেউ রক্ষা করে নাই। এই জন্য জাতি হতাশ হয়ে গেছে। এখন সবাই ঐক্যবদ্ধ যে তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের মাধ্যমে, সরকারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠান করা। এক্ষেত্রে আমি প্রথমেই আবেদন জানাতে চাই, সেটা হলো শুধু সংসদীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে সেটা যথার্থ না আমার ক্ষুদ্র বিবেচনায়। স্থানীয় নির্বাচন আছে, সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন পরিষদ, এগুলো আরও বেশি ক্রিটিক্যাল। এগুলোতে বেশি কেলেঙ্কারি হয়, বেশি পরস্পর বিদ্রোহ হয় এবং পরস্পর ঝামেলা হয়, বেশি কোনাকুনি পর্যন্ত হয়ে যায়। সেই কারণে আমরা সভ্য হইয়া উঠতে পারি নাই বিদায় একেবারে তৃণমূল থেকে আরম্ভ করে আপার ক্লাস জাতীয় সংসদ পর্যন্ত সমস্ত নির্বাচনগুলো বেশ কিছুদিন ধরে আমাদের তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের অধীনে হওয়া উচিত বলে মনে করি। তো তাই সেই দৃষ্টিভঙ্গিকে সামনে রাখলেই সাধারণভাবে বোঝা যায় যে 90 দিন বা 120 দিনের ভিতরে এতগুলো নির্বাচন সম্পন্ন করা সম্ভব না, সময় বাড়াইতে হবে তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের। জামায়াতের আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই বলছেন 6 মাস করা যায় বা 5 মাস করা যায়, এটা বিবেচনা করবেন সবাই মিলে। তো সেই ক্ষেত্রে খুবই বিবেচ্য বিষয় সেটা হলো, এখন অনেকে বলছেন যে জাতীয় নির্বাচন আর স্থানীয় নির্বাচন ফার ডিফারেন্স হয়ে যায় সময়ের দিক থেকে। আমরা এখন যে অবস্থায় আছি, এই অবস্থায় এখন আমাদের বলতে গেলে সমস্ত আসনগুলো অনির্বাচিত অবস্থানেই আছে। জাতীয় সংসদ যেমন অনির্বাচিত নাই, এবং সেই সাথে সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ সব জায়গায় এখন আমাদের শূন্য, জনপ্রতিনিধি বলতে কেউ নেই। আমরা এখন থেকে শুরু করতে পারি, আমাদের যাত্রাটা এইভাবে হইতে পারে। তো সেই কারণে আমরা সময় একটু বাড়াইয়ে 6 মাসের কথা তাহের ভাই বলছেন, আরও যদি কমের ভিতরে হয় অসুবিধা নাই, কিন্তু সময় বাড়াইতে হবে। 3 মাসের ভিতরে নিয়ে আপনার এতগুলো নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে না। 2 নম্বর যে কথাটা বলতে চাই সেটা হলো, রাষ্ট্রপতিকে আমরা কোনো অবস্থাতেই নির্বাহী বাউন্ডারিতে আনতে চাই না, এটা আলোচনা হয়ে গেছে। রাষ্ট্রপতি নির্বাহী ক্ষমতার বাইরে থাকবেন। তাহলে এখানে নিচে যে কথা বলা হয়েছে, বিচারপতি না পাওয়া গেলে একেবারে চূড়ান্ত পর্যায়ে গিয়ে রাষ্ট্রপতিকে দায়িত্ব দেওয়া। রাষ্ট্রপতিকে দায়িত্ব দেওয়াটা আমাদের দৃষ্টিভঙ্গির সাংঘর্ষিক অবস্থান। যে তুমি নির্বাহী ক্ষমতাধর না, উনি রাষ্ট্রের জন্য অলঙ্কার। রাষ্ট্রপতি পুরা দেশের মানুষের জন্য উনি শিরোমণি, ওইভাবে থাকবেন। নির্বাহী ক্ষমতায় উনি আসবেন না, ওনাকে আমরা আসতে দেব না। এই জন্য রাষ্ট্রপতিকে কোনো অবস্থাতেই আপনার তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের প্রদান করা উচিত হবে না। এখন তাহলে সেই ক্ষেত্রে আমি ছোট্ট একটা পরামর্শ দিতে চাই, সেটা হলো আমরা বিতণ্ডায় চলে যাচ্ছি অনেক ক্ষেত্রে। ছোট্ট একটা পরামর্শ দিতে চাই, আমরা অমুক আসন থেকে লোক সংগ্রহ না করে আমরা বর্তমান সংসদে যারা থাকবেন আগামীতে, এখন তো আমাদের বর্তমান গভর্নমেন্ট তো আছেই, বর্তমান সংসদে যারা থাকবেন তারা, এবং সেই সাথে উল্লেখযোগ্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এবং সেই সাথে রাষ্ট্রপতির পরামর্শ সহ আমরা একটা প্যানেল করতে পারি। 5 জনের 4 জনের একটা প্যানেল। এই 4 জনকে আমরা 4 জন থেকে যে কোনো একজনকে আগামীবার তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের উপদেষ্টা বানাতে চাই। সে ব্যাপারে আমরা ঐক্যমত হইতে পারবো আশা করি। তাহলে এত ঝামেলা যাবে না। প্রধান বিচারপতি না হওয়া গেলে এরপরে অ্যাফিলিয়েট ডিভিশন পর্যন্ত দৌড়াইতে হবে। এই ধরনের ঝামেলা না করে আমরা এখানে সমাধান করতে পারি যদি আমরা ঐক্যমত হই, আন্তরিকভাবে চেষ্টা করি। আমি আজকের সভাপতি সহ এবং বিএনপির সালাউদ্দিন ভাই আছে, তাহের ভাই আছেন জামাতের, সবার প্রতি দৃষ্টি, আরও অন্যান্য যারা আছে সবার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আমরা একটা প্যানেল সামনে দিয়ে ওখান থেকে যে কোনো একজন
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিতে পারে কিনা সেই বিষয়টা আলোচনা করার জন্য বিনীত অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমন্ত্রণ জানাচ্ছি জনাব আবুল হাসান রুবেল, নির্বাহী সমন্বয়কারী গণসংহতি আন্দোলন, এবং এরপরে আমি আসবো জনাব ফরিদুজ্জামান ফরহাদ। জি, আপনি বসে বলুন, অসুবিধা নেই। এরপরে জনাব ফরিদুজ্জামান ফরহাদের কাছে আসবো। সম্মানিত সভাপতি এবং হাউস, সবাইকে আসসালামু আলাইকুম। আমরা যেই প্রশ্নটা নিয়ে আলোচনা করছি সেটা আসলে খুবই বাংলাদেশের জন্য অন্তত খুবই কেন্দ্রীয় এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আমরা সকলেই জানি। বাংলাদেশে একটা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পথ না তৈরি হওয়া যে সমস্ত কিছুর পেছনে, সেটা আমরা সকলেই জানি। ফলে এটা খুবই গুরুত্বপূর্ণ যেটা আমরা কিভাবে নিয়োগ দিচ্ছি। এই ক্ষেত্রে যে প্রস্তাবগুলো আছে সেগুলোর অনেকগুলোতেই আসলে মানে আমি খুবই খোলা মনে আসলে এটা চিন্তা করছিলাম যে আসলে কোনটা সবচেয়ে ভালো হয়। একটা হচ্ছে যে যদি আমরা এটা তত্ত্বাবধায়ক বলি বা নির্দলীয় সরকার বলি বা নির্বাচনকালীন সরকার বলি, যাই বলি, এটার নামের ব্যাপারে কোনো আমাদের নাই, কিন্তু এখানে একটা হচ্ছে যে বিচার বিভাগের যে আসলে নিরপেক্ষ ভূমিকা, সেই নিরপেক্ষ ভূমিকা বজায় রাখার জন্য যে বিচার বিভাগের প্রতিনিধিকে প্রধান এই সময়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান না করার যে প্রশ্নটি এসছে, আমার কাছে মনে হয় যে সেটার একটা খুবই যৌক্তিক কারণ আছে। যদি সবগুলো প্রতিষ্ঠানের স্বাধীন ভূমিকা রাখতে চাই, সেক্ষেত্রে এটা খুবই বিবেচনার যোগ্য। এবং এটা নির্বাচনের ক্ষেত্রে একটা যদি এরকম কমিটি হয়, যে কমিটিটা সরকার দল এবং বিরোধী দলের মোটামুটি সমানুপাতে গঠিত হবে, একজন হয়তো ডিসাইসিভ ভোট থাকবে বা এরকম কিছু থাকবে, সেটার ভিত্তিতে যদি গঠিত হয়, সেটা গঠিত হলে সেটার ভিত্তিতে একটা প্যানেল যদি গঠিত হয় এবং সেই প্যানেলের মধ্যে এই যে এইটা যে প্রস্তাবগুলো এসছে, সেই প্রস্তাবগুলোর ভেতরে আমার মনে হয় অনেকগুলো জিনিসই আসলে বিবেচনা করে দেখা যেতে পারে। যে আসলে এই যে একজনকে সবাই একমত হতে পারছি না তখন আসলে কিভাবে আমরা নির্বাচন করব, সে বিষয়ে যে প্রস্তাবটা হাসিব ভাই ইতিমধ্যে রেখেছেন, সেটা আমার কাছে মনে হয় ভালো। যে এটার ভেতর দিয়ে যদি আসলে আমরা এক জায়গায় পৌঁছতে পারি, সেটা বেটার একটা সলিউশন হবে। এবং একটা গুরুত্বপূর্ণ আর একটা বিষয় আসলে মানে আমার কাছে মনে হয় যে রাষ্ট্রপতিকে যে বাদ দেওয়ার কথা হচ্ছে, এটা মানে অতীতের অভিজ্ঞতা এবং রাষ্ট্রপতি যেহেতু আসলে দলীয় ব্যক্তি হবেন, এটা মোটামুটিভাবে আমরা ঠিক করেছি। তারপরেও রাষ্ট্রপতি হতে পারেন, কিন্তু রাষ্ট্রপতির বাইরে যদি আমরা অন্য কাউকে নিতে পারি, কারণ হচ্ছে এটা রাষ্ট্রপতি যেহেতু রাষ্ট্রের প্রধান হিসাবে একটা অভিভাবকের জায়গা থাকেন, দলীয় ব্যক্তি হওয়ার চাইতে এটা গুরুত্বপূর্ণ জায়গা বলে আমার কাছে মনে হয়। এবং আরেকটা জায়গা হচ্ছে যে যদি আপার হাউসে যারা পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না, এইরকম ভিত্তিতে আসলে আপার হাউসকেও এই বিবেচনায় রাখা যেতে পারে যে আসলে আপার হাউসের ভেতর থেকেও আমরা তত্ত্বাবধায়ক সরকারের সদস্যদের পেতে পারি কিনা, সেই বিষয়টাও একই সাথে থাকতে পারে। তাতে করে আসলে যেই জায়গাটা তৈরি হয় যে আসলে অনির্বাচিত লোকরা এসে শাসন করছেন বা এই ধরনের যে কথাবার্তাগুলো আসে, সেটার বিষয়েও একটা জায়গায় পৌঁছানো যায়। আর আরেকটা বিষয় সর্বশেষ যেটা বলতে চাই, যে নির্বাচনকালীন সরকারের সাথে আসলে স্থানীয় সরকার নির্বাচনকে যদি আমরা যুক্ত করি, তাহলে আসলে এটা অনির্দিষ্টকালের জন্য আসলে রাখতে হতে পারে। ফলে সেই জায়গায় যদি 90 দিনের যে সময়সীমা সেটি থাকে এবং নির্বাচন কমিশনকে যদি আমরা সেই সময়ের একটা ডিফ্যাক্টো সরকারের জায়গায় এবং তার ক্ষমতার জায়গাকে যদি আমরা দেখি এবং তাকে যদি একটা শক্তিশালী স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে সত্যিকার অর্থে, যেটা আগের আলোচনায় হয়তো খুব পরিষ্কার করে আমার কথা থেকে হয়তো আসেনি, যে আমরা নির্বাচন কমিশনের নিয়োগ কিভাবে হবে এটাকে খুবই গুরুত্বপূর্ণ মনে করছি বাকি সমস্ত বিষয়গুলোকে বিবেচনার জন্য। ফলে নির্বাচন কমিশন যদি এমনভাবে নিয়োজিত হন যাতে করে তারা একটা নিরপেক্ষ বডির দ্বারা নির্বাচিত হয় এবং তারা নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারেন, তাহলে এই নির্বাচনী সরকারের দায়িত্ব কিন্তু আসলে কমে আসে এবং নির্বাচন কমিশন তখন একটা ডিফ্যাক্টো সরকারে পরিণত হয়। এই জায়গাগুলোকে আমরা বিবেচনার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ জনাব রুবেল। আমন্ত্রণ জানাচ্ছি জনাব ফরিদুজ্জামান ফরহাদ, চেয়ারম্যান এনপিপি, আপনাকে। এবং এরপরে কথা বলবেন যারা ব্যারিস্টার সানি আব্দুল হক, এবি পার্টির। বিসমিল্লাহির রহমানির রহিম।
সম্মানিত সভাপতি, উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য শুরুতে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করি। সাথে সাথে সরকারকে আমি বিশেষভাবে অনুরোধ করব তারা যাতে সুস্থ হয় তাদের চিকিৎসার সুব্যবস্থা করার জন্য। আমি আজকে বেশিক্ষণ কথা বলবো না, আমি খুব সংক্ষিপ্ত কথা বলবো। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ আমি মনে করি 3 মাস হওয়া উচিত, 90 দিন। এই 90 দিনে স্থানীয় সরকার নির্বাচন করা অত্যন্ত কঠিন হবে। এই জন্য এই তত্ত্বাবধায়ক সরকার জাতীয় নির্বাচনটাই করা উচিত। নাম্বার 3 হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারকে বিচার বিভাগকে সংযুক্ত করা ঠিক হবে না। অতীতে আমরা যা দেখেছি এবং বিচার বিভাগকে যদি সংযুক্ত করি তাহলে বিচার বিভাগে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে, যা বিভিন্ন বক্তা বলেছেন। আর কাঠামো নিয়ে আমি আশা করছি যে আরেকটা সেশন হবে, সেই সময় বলবো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব ফরিদুজ্জামান ফরহাদ। আমন্ত্রণ জানাচ্ছি ব্যারিস্টার সানি আব্দুল হক, এবি পার্টির। এরপরে জনাব মুস্তাফিজুর রহমান ইরান, আপনার কাছে আসবো। আমি 10 সেকেন্ড সময় নিয়ে আপনার কাছ থেকে দুটো বিষয়ে মনোযোগ আকর্ষণ করার জন্য। একটা হচ্ছে যে আমরা যথারীতি বিকাল 5টায়, কারণ অনেকেই আগেও বলেছেন 5টায় আমরা এই অধিবেশন আজকের পর জন্য মুলতবি করব। এটা আগামীকাল সকাল 10:30টায় আবার প্রতিদিন যেমন অনুরোধ করি 10:30টার মধ্যে উপস্থিত হবেন। এটা তৃতীয় বিষয়টা অনেকে আবার অনুপস্থিত, তারপরেও বলে রাখি, আপনারা প্রাথমিক পর্যায়ে আমাদের সঙ্গে আলোচনার পরে একটা রিভাইজড স্প্রেডশিট দেওয়ার কথা প্রত্যেকেরই। অধিকাংশ দল বা অনেক দল দিয়েছেন, কিছু কিছু দল দেন নাই। তাদের কাছে আমার আন্তরিক অনুরোধ থাকবে যে আগামী 2-1 দিনের মধ্যে যদি দেন আমাদের কাজের সহযোগিতা হয় আর কি। আমরা আপনাদের সহযোগিতা প্রার্থী। সবশেষে সেটা হচ্ছে আপনাদের অনুমতি পেলে আজকের অধিবেশন শেষ করার আগে, মানে সামারাইজ করার আগে, আমার কমিশনের বক্তব্য না, আমি দুটো বিষয় ব্যক্তিগত, এই বিষয়ে আমার দুটো অভিমত যদি আপনারা অনুমতি দেন তাহলে আমি দেবো আর কি। জি, জনাব সানি আব্দুল হক। জি, ধন্যবাদ। সালাম আলাইকুম। সবসময় তো স্যার আমি মানুষ ছোট, কিন্তু অনেক ভারী ভারী কথা হয়ে যায়। আপনি অনুমতি দিলে সংক্ষিপ্ত বলবো, কিন্তু একটা এক্সট্রা কারিকুলার ছোট গল্প দিয়ে শুরু করবো আর কি। একটা বনে বাঘ, সিংহ সবাই তো থাকে, হরিণ থাকে। হরিণ তো খুব নিরীহ প্রকৃতির প্রাণী। তো সেখানে একদিন বাঘ এসছে, হরিণ শাবকগুলো চলাচল করছিল, ঘাস খাচ্ছিল। তো বেশিরভাগ হরিণ পালিয়ে গেছে, একটা হরিণ আটকা পড়েছে। তো হরিণ এখন বাঘের কাছ থেকে বাঁচবে কিভাবে, কি করা যায়, বাঘ তো দেখে ফেলছে আমাকে, আমি তো আটকে গেলাম। তো এটার জন্য সে ওই ঘাসের মধ্যে মুখ ঢেকে ফেলেছে। তারপর চোখ ডানে বাঁয়ে ঘোরায়, দেখি আরে আমি তো বাঘকে দেখতে পাই না। তো হরিণ শাবক মনে করছে আমি যেহেতু বাঘকে দেখছি না, বাঘও নিশ্চয়ই আমাকে দেখছে না। তো আমরা অনেক আলোচনা, খুব আনন্দের দিন আজকে যে আমরা খুব অনেক জায়গাতে একমতের কাছাকাছি চলে এসেছি। কিন্তু আমরা যেটা আগে এনসিসি বলেছিলাম, যেটা পরবর্তীতে রিভাইজ ভার্সন, যেটা সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি, ওটা আসলে ভুলি নাই। আমরা ওখানে একটা যে কম্পোজিশন দিয়েছিলাম যে ওই সমস্ত প্রতিষ্ঠানে নিয়োগের সময় কারা কারা এঙ্গেজ থাকবেন, এবং ওটা অনেক বেশি এঙ্গেজিং এবং পার্টিসিপেটরি ছিল। যেমন একটু মনে করিয়ে দিয়ে, নিশ্চয়ই সবার মনে আছে, তারপরেও বলি যে ওখানে প্রাইম মিনিস্টার ছিল, লিডার অফ দ্য অপোজিশন, মেইন অপোজিশন, এরপরে অ্যানাদার লিডার ফ্রম আদার অপোজিশন পার্টিজ, এরপরে ছিল স্পিকার অফ বোথ হাউসেস, নমিনেটেড পারসন ফ্রম প্রেসিডেন্ট, এরপরে অ্যাপেলেট ডিভিশনের একজন জাস্টিস যিনি কিনা প্রেসক্রাইব বাই দ্য চিফ জাস্টিস, এরকম কিছু হবে। তো ওইখানে যে ডেলিবারেশন ছিল, এই প্রসেসে যদি ওই সিমিলার এইটাই যদি আমরা নিতে পারি তাহলে এটা কনসিস্টেন্ট থাকবে এবং এটা আরও সহজতর হবে, এবং আমরা একটা কনসিস্টেন্ট অ্যাপ্রোচ নিতে পারবো আর কি। এই জন্য অনুরোধ থাকবে যে ওইটাকে কোনোভাবে আসলে ওটাকে অ্যাডাপ্ট করা যায় না। দেখুন, এই যে কেয়ারটেকার গভর্নমেন্টে, এটাও তো একটা
কনস্টিটিউশনাল একটা আইডিয়াই তো। তো ওই অ্যাপ্রোচটাই যদি আমরা এখানে অ্যাডপ্ট করতে পারি তাহলে এটা সহজতর হবে। অল্টারনেটিভলি একটা ফলব্যাক আছে, আপনারা আপনাদের যে প্রস্তাবনায় নাগরিক সমাজের যে প্রস্তাবনা দিয়েছেন, এটা একটা ফলব্যাক প্রপোজিশন হতে পারে, যে ওটাতে যদি কোনো কারণে হয়তো পুরো এন্টায়ার যে সংবিধিবদ্ধ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের যে আইডিয়াটা আছে ওটা ধরুন যে একেবারে এন্টায়ারলি ব্রেকডাউন করেছে, কোনো মতেই আমরা একমত হতে পারছি না, ওই ক্ষেত্রে হয়তো এটাকে অল্টারনেটিভ একটা মেথড আকারে নেওয়া যায় কিনা এটা বিবেচনার জন্য অনুরোধ থাকবে। আর মেয়াদের বিষয়ে আমাদের অবস্থান হচ্ছে এটা ডিপেন্ড করবে আসলে এটার মানে টু হোয়াট এক্সটেন্ট এটা ফাংশন করবে যে ক্যাটাগরি গভর্নমেন্ট। এইটা যদি লোকাল গভর্নমেন্ট ইলেকশনও ইনক্লুডেড হয়, যেটা হওয়া উচিত বলে আমরা দলীয়ভাবে মনে করি, যদি এরকম হয় তাহলে এটার মেয়াদ বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির সাহেব যেভাবে বলেছেন এটাকে আপ টু 6 মান্থস বা এটাকে কোনোভাবে 3-4 মান্থস বা 5 মান্থসের ভিতরে রাখা যায় কিনা সবার ঐক্যমত্যের ভিত্তিতে। এবং আমরা মনে করি যে বোথ জেনারেল ইলেকশন এবং লোকাল গভর্নমেন্ট ইলেকশন এটার মধ্যে করা সম্ভব। স্থানীয় সরকারের আবার আমাদের একটা নিজস্ব একটা আইডিয়া আছে যে এখন যেরকম বিরাজমান মডেলে যেরকম পৌরসভা, সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ, আমাদের একটু কাইন্ড অফ র্যাডিক্যাল একটা ভাবনা আছে আর কি। সেটা আমরা আসলে যে ইউরোপের যে শায়ারের আদলে আমরা ডেমোগ্রাফিক এবং জিওগ্রাফিক্যাল টেরিটরি এই দুটো সমন্বয় করে আমরা প্রস্তাবনা দিয়েছিলাম লিখিতভাবে, যে যদি এরকম হয় যে 1 লক্ষ মানুষ 50,000 থেকে প্রতি 1 লক্ষ মানুষের একটা ইউনিট আকারে এরিয়া শায়ারের আদলে তৈরি করা যায় কিনা, এবং প্রত্যেকটা শায়ারকে যদি কাইন্ড অফ সেমি ইন্ডিপেন্ডেন্স দেয়া যায়, তাদের রেভিনিউ কালেকশন থেকে শুরু করে তাদের বাজেট রেডি করা, তাহলে হয়তো এটা আরো বেশি সহজতর হবে। ধন্যবাদ। ধন্যবাদ জনাব সানি আব্দুল হক। আমন্ত্রণ জানাচ্ছি ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান। আচ্ছা, আমি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে দিচ্ছি, তিনি কোনো একটা ক্লারিফিকেশন দিবেন। আমরা যে প্রস্তাব দিয়েছি লিখিত এবং আজকে আমরা বলেছি 4 মাস, 3 মাসের জায়গায় এটাকে 4 মাস করার জন্য, যেহেতু স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচন আমরা দুইটাই কেয়ারটেকার সরকারের অধীনে চাচ্ছি সেই কারণে। আর 6 মাস যেটা বলেছিলাম, কোনো কারণে 4 মাসে যদি এই কাজটি সম্পন্ন করতে না পারে তখন আরো 2 মাস এক্সটেন্ড করা যেতে পারে, কিন্তু মৌলিকভাবে আমাদের প্রস্তাব ফর 4 মান্থস ফর বোথ দ্য ইলেকশনস। জি, যেটা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব। জনাব ইরান, এরপরে আমি জনাব সৈয়দ এহসানুল হুদা আপনাকে আমন্ত্রণ জানাবো। ধন্যবাদ মাননীয় সভাপতি। আমাদের তত্ত্বাবধায়ক সরকার এই শব্দ দুটি আমাদের জন্য খুবই একটা স্পর্শকাতর এবং খুব জরুরি, একদিকে স্পর্শকাতর আর একদিকে খুব জরুরি একটা বিষয়। আমরা দীর্ঘদিন প্রায় 17 বছর যাবৎ আন্দোলন সংগ্রাম করে আসছি তত্ত্বাবধায়ক সরকারের জন্য, এবং বিগত তত্ত্বাবধায়ক সরকারের নামে 111-এর সময় কি হয়েছিল আমি ইতিহাস বলতে যাচ্ছি না, তবে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 3 মাস থাকাটাই যথেষ্ট বলে মনে করি। আর একটা বিষয় হচ্ছে যে আমরা তত্ত্বাবধায়ক সরকার কিন্তু এমনি দেখা গেছে যে কয়টা নির্বাচন করেছে এর ভিতরে 2-3টা নির্বাচন আমরা অ্যাকসেপ্টেবল, বাকিগুলো কিন্তু প্রশ্নবিদ্ধ, অনেক ধরনের কথা আছে। তো এখন আমরা এদেরকে যদি আবার নতুন করে আমরাই যদি আগায় দিই বিতর্কিত করার জন্য, স্থানীয় সরকার নির্বাচন করার জন্য, স্থানীয় সরকার নির্বাচন এটা হচ্ছে ভাইয়ে ভাইয়ে, স্বামী স্ত্রী, বাপ ছেলের নির্বাচন হয়, ঘরের ভিতরেই 2 জন প্রার্থী। তো যার কারণে সেখানে রক্তাক্ষয়ী সংঘর্ষ, অসংখ্য লোক মারা যায়, এবং এটা একটা ব্যাপক উপজেলা, জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ এবং আমাদের কয়েক হাজার ইউনিয়ন আছে। তো যার কারণে আমরা মনে করি যে এ যাবৎকালে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের যে ফর্মুলা আসার পর থেকে বাংলাদেশে এখন পর্যন্ত এই স্থানীয় সরকার নির্বাচন করার কোনো অভিজ্ঞতা নাই। আমরা বৃহৎ একটা 5 তারিখের যে অর্জন আমাদের ছাত্র জনতার, এরপরে আমরা এমন একটা নির্বাচন চাই যে একটা ইনক্লুসিভ, বলবো না কেন ইনক্লুসিভ বললে অনেকে আবার আওয়ামী লীগকে মনে করে যে আওয়ামী লীগকে নিয়ে, একটা গ্রহণযোগ্য নির্বাচন আমাদের দরকার। নির্বাচন আগেও হয়েছে, হাসিনাও যখন ক্ষমতায় গেছে নির্বাচনের মাধ্যমে গেছে। আমরা ওইরকম নির্বাচন চাই না, আমরা একটা বিতর্ক মুক্ত তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন চাই। এবং এই আলোচনা আপনি আজকে শেষ করতে পারবেন না, কারণ আপনার 4-5 পৃষ্ঠার আলোচনা,
এটার জন্য কাঠামো সহ আর অনেক আলোচনা আছে। এটা নিয়ে আরেকদিন আমার মনে হয় দিনব্যাপী আলোচনা দরকার হবে এবং আমরা এটা আপনাকে কন্টিনিউ করবে। জি, ধন্যবাদ জনাব এহসানুল হুদা, সমন্বয়ক 12 দলীয় জোট এবং চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় দল, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এরপরে আজকের শেষ বক্তা কিনা এখনই বলা যাচ্ছে না, কিন্তু আমার হাতে যে স্লিপ আছে তাতে এরপরে আমি জনাব জগলুল হায়দার আফ্রিক আপনাকে আমন্ত্রণ জানাবো গণফোরামের। জি, ধন্যবাদ। আমাদের গণতান্ত্রিক পথ চলার মানে সবচেয়ে বড় বাধা শেখ হাসিনাকে আমরা ক্ষমতাচ্যুত করেছি। আমরা একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় যেতে চাচ্ছি, কিন্তু আমরা তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছি, একটি অনির্বাচিত ব্যবস্থা চাচ্ছি। আপনারা অনেকগুলো প্রস্তাব এনেছেন সংস্কারের জন্য। শক্তিশালী গণতন্ত্র যেখানে আছে সেইগুলোর কিছু বাস্তব কিছু অবাস্তব জিনিস নিয়ে এসছেন, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিন্তু আমরা চাই। একটি শক্তিশালী গণতান্ত্রিক দেশে সেটা থাকতে পারে না। তারপরও হাউস যখন চাচ্ছে আমরা সেটা চাই, ঠিক আছে, থাকুক ঐক্যমতের ক্ষেত্রে, কিন্তু সেখানে মেয়াদের ব্যাপার এসছে। সেই জায়গাগুলোতেও যে কথাটা বলা হচ্ছে যে আমি জামাত ইসলামের নাম ধরেই বলছি, ওনারা বলেছেন যে 3 থেকে 4 মাস, যদি সম্ভব না হয় 6 মাস। স্থানীয় সরকার নির্বাচন সম্ভব না, বিদ্যমান যে কাঠামো আছে নির্বাচনের তাতে 6 মাসেও সম্ভব না। বিভিন্ন মেয়াদে নির্বাচনগুলো হচ্ছে, সেখানে শুধু জাতীয় নির্বাচনটাই করতে পারেন। আমি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষেই না, তারপরেও ঐক্যমতের স্বার্থে বলছি জাতীয় সরকার নির্বাচনটা হতে পারে। তারপরে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম যে আপনারা নাগরিক সমাজ বলে তাদের কিছু বক্তব্য নিয়ে আসছে বা সাজেশনস। হু আর দে? ওনারা কারা? রেকগনাইজ কেউ? আই ডোন্ট নো, উই ডোন্ট নো। এখানে আমার হাসিব সাহেব বললেন যে উনি পার্ট অফ নাগরিক সমাজ, তাহলে তো ওনার একটা দলের মন্তব্য কিন্তু আছে। উনি বলছেন এইখানে দিয়েছেন আমাদের সংস্কার প্রস্তাবগুলোতে, তাহলে তো সেটি প্রভাবিত করছে নাগরিক সমাজকে, সেটাও এসে পড়ছে এখানে। সেই জিনিসগুলো আমার মনে হয় আমাদের ক্ল্যারিফাই করতে হবে যে নাগরিক সমাজে প্রস্তাব নিয়ে আসলাম, সেই নাগরিক সমাজে কারা আছে, তাদেরকে কি আমরা চিনি, তাদের বৈধতাটা কিভাবে আসলো এখানে আসার জন্য এই প্রস্তাবগুলোর মধ্যে। আর তত্ত্বাবধায়ক সরকারের যে নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে আপনারা কথা বলছেন, আমি মনে করি এই বিষয়টা অনেক বড় আলোচনা। আজকে এই আলোচনাটায় আমাদের না যাওয়া হবে, যেহেতু মুলতবি করা হয়েছে। ভবিষ্যতে আমরা এই বিষয়ে আলোচনা করবো। ধন্যবাদ। ধন্যবাদ জনাব জগলুল হায়দার আফ্রিক, গণফোরামের প্রতিনিধি। জি, সম্মানিত সভাপতি, কমিশনের সম্মানিত সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আমি প্রথমেই মেয়াদকাল, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদকাল সম্পর্কে আমার বক্তব্য যে সেটা আগে 90 দিন ছিল, 90 দিনই আমি সমর্থন করি আমাদের দলের পক্ষ থেকে। আর এই 90 দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা সেটাই বাঞ্ছনীয়, যদি তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করতে না হয়। স্থানীয় সরকার নির্বাচন করতে গেলে অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার বিতর্কিত হবে, কারণ এটা একটা দীর্ঘ প্রক্রিয়া, বিভিন্ন লেয়ারে এটা নির্বাচন হবে। কাজে এটা তত্ত্বাবধায়ক সরকার দ্বারা সম্ভব না, আর করতে গেলে আরো বিতর্কিত হবে। তারপরে ত্রয়োদশ সংশোধনী ব্যবস্থা তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে আমার দল থেকে আমি এটা সমর্থন করছি। এই কারণে করছি, আমাদের বিচার বিভাগ যদি স্বাধীন না হয়, নিরপেক্ষ না হয়, তাইলে আমাদের আর কোনো ব্যবস্থাই নিরপেক্ষ হবে না, স্বাধীন হবে না। এবং এই ত্রয়োদশ সংশোধনী ব্যবস্থায় 1 থেকে 5 ঠিক আছে, আমি আরো অন্যান্য বক্তাদের সাথে একমত যে 6 নম্বর এটা বাঞ্ছনীয় না। কেননা রাষ্ট্রপতি একজন দলের থেকে নির্বাচিত হন, কাজে ওনার কাছে যদি এই তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব দেওয়া হয়, তাইলে সেই সরকারটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার হবে না। কাজে এটা না দিয়ে ওই 1 থেকে 5 এই 5টা অল্টারনেটিভ এর মধ্যে একজন তত্ত্বাবধায়ক সরকার ওই প্রধান উপদেষ্টা সিলেকশন করা উচিত। কারণ অতীতের আমার অভিজ্ঞতা থেকে আমরা বলি যে রাষ্ট্রপতি একবার দেওয়া হয়েছিল, সেই ক্ষেত্রে দেখা গেছে এই দিতে গিয়ে 111 এর সৃষ্টি হয়েছে।
কাজে এই বিতর্কে না যাইয়া আবার একটা 111-কে ইনভাইট না করা উচিত হবে না? কাজে এই 6 নম্বর ক্লজটা বাদ দেওয়া উচিত। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব জগরুল হায়দার আফ্রিক। আমাদের হাতে মাননীয় সহসভাপতির ঘোষণা অনুযায়ী আর 1 মিনিট আছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশ জামাতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের খুব করে চাইছেন সালাউদ্দিন ভাইয়ের বক্তব্য শুনতে। তো দর্শক আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন আসলে কিভাবে এই ঐক্যমত কমিশন বৈঠক হয়েছে। সালাউদ্দিন সাহেব অন্য একটা ভিডিওতে বলেছেন যে সব বিষয়ে একমত হতে গেলে তার বৈঠকের প্রয়োজন কি। আসলে তো বাস্তবতা যে সব বিষয়ে একমত হতে হয় তাহলে বৈঠকের প্রয়োজন না। ঐক্যমত কমিশন এটাকে সিদ্ধান্ত জানিয়ে দিলে হইতো, তাহলে শব্দকে ডাকা হয়েছে কেন? কারণ সব বিষয়ে একমত হবে না, এটাই স্বাভাবিক। তো এই বিষয়গুলো আলোচনা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার হয়তো সবাই একমত হয়েছে এবং সংখ্যানুপাতিক নির্বাচন কিছুটা হয়তো বা বিএনপি মেনে নিতেও পারে, এমন একটা দেখা যাচ্ছে অবস্থাটা। তারপরেও বিএনপি উচিত হবে এটা না মানা, কারণ এটার ভিতরে অনেক ষড়যন্ত্র রয়েছে বলে আমরা মনে করি।